হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের সেরা সাজেশন, অন্তিম সময়ের অন্তিম লগ্নের সেরা সাজেশন, পরীক্ষার আগ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার ওয়ান সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন। আজকের আলোচনার বিষয় এইচএস 2025 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস বিষয়ের উপর সাজেশন, ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2025, সেরা সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার ওয়ান সাজেশন। যে সমস্ত ছেলে মেয়ে মানে বেশিরভাগ ছেলে মেয়েই তো সিলেবাস কমপ্লিট করেছো, টেস্ট পরীক্ষার আগেই টেস্ট পরীক্ষায় দিয়েছো, টেস্ট পেপার সলভ করেছো, বিভিন্ন প্রশ্ন বিচিত্রা সলভ করেছো। তথাপি আমি আজকে যে সাজেশনটা তোমাদের হাতে তুলে দেব, আমার দীর্ঘদিনের উপর পড়ানোর ভিত্তিতে নিরিখে যে সাজেশন করেছি আমি, মানে সময় দিয়েছি সাজেশনের মানে উপর, আমি বহু ভাবনা চিন্তা করে 2018, 2019, 2020, 2022, 2023 এই সমস্ত আগের কোশ্চেনগুলো দেখে 2024-এ কী কী আসছে সেগুলো বাদ দিয়ে 2025-এ কোন কোন প্রশ্ন আসতে পারে এই চিন্তা ভাবনা করে আমি একটা সাজেশন তৈরি করেছি। ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, শুধু প্রশ্নের মান 8। তোমরা সকলেই জানো যে 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে পরীক্ষায় 5টি, প্রশ্ন থাকবে 8টি কোশ্চেনের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 × 40। আজকের ভিডিও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, টোটাল নাম্বার হচ্ছে 40-এর উপর। কীভাবে 40? 8 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, এই হলো 5 × 40। আর আমি আগের ভিডিওতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা টেস্ট পরীক্ষার আগে আমি সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে, এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল, সাজেশন পোস্ট করেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আজকের সাজেশনটা হচ্ছে আমি আগের সাজেশনে যে প্রশ্নগুলো বলেছি সেখান থেকেও আরও শর্টকাট কাটছাট করে ভাবনা চিন্তা করে আরও কমিয়ে আরও কত কম বলা যায় যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমার এই সাজেশন। ঠিক আছে, আজকের সাজেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস সাজেশন, শুধু সাজেশন নয়, লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন। দেখবে এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষায় 8টা প্রশ্নই থাকবে, 8টার মধ্যে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 8টা। ঠিক আছে, এই 8টা প্রশ্ন টোটাল থাকবে 8-এর, কারণ ইতিহাসে 8টা অধ্যায়, প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন হবে 8-এর। এই প্রশ্নগুলো 8টা থেকে লেখা থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 8। এই 8-এর 5টা প্রশ্নের উত্তর লিখলে 5 × 40। যদিও প্রত্যেকটা প্রশ্নের উত্তরে 8-এ 8 পাবে না, অনেক সময় অনেক প্রশ্ন উত্তর ঠিকঠাক না লিখলে পরে হয়তো নম্বর কম পাবে, 4, 5, 6 এরকম নম্বরও আসবে। 3, অনেকে 8-এ 3ও পায়, 3, 4 এরকম। ঠিক আছে, কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে যে 8-এর 5টাই লিখবো, আর এমসিকিউ 24টার উত্তর লিখব, আর এসএকিউ 16টি প্রশ্নের উত্তর লিখব। এমসিকিউ 24, এসএকিউ 16, তাহলে 16 আর 24-এ 40, 40 নম্বর শর্ট কোশ্চেন আর 40 নম্বর ব্রড কোশ্চেন, এই হলো 80। 80তে রিটেন পরীক্ষা দিতে হয়। আর এরপরে 20 নম্বর তো তোমাদের রয়েছে প্রজেক্টে, সেটা অলরেডি তোমরা পেয়েছো, কত পেয়েছো সেটা তোমরাই বলতে পারবে। 17, 18, 15 যা পাও, 20-তে 20 পেয়েছো। যাই হোক, তাহলে তোমাদের রিটেন পরীক্ষা 80-তে হচ্ছে। আজকের আলোচনার বিষয় এইচএস 2025 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের বিকল্প নেই, এই সাজেশন সেরা সাজেশন, নাম্বার ওয়ান সাজেশন। আমি 23 বছর পড়ানোর অভিজ্ঞতার নিরিখে ভিত্তিতে আমার এই সাজেশন, আমি বহু চিন্তা ভাবনা করে বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে আমি সাজেশন তৈরি করেছি।
আমি আজ থেকে 6-7 মাস আগেও সাজেশন পোস্ট করেছি, সেখানে হয়তো প্রশ্নের পরিমাণটা বেশি আছে। তোমরা অনেকে বলেছো যে এমন কিছু প্রশ্ন বলুন যেগুলো পরীক্ষাতে কমন পড়বে, আমরা সেখান থেকেই লিখব। এখন আর বেশি করে পড়ার আমাদের সময় নেই, আসলেও সত্যি তোমাদের আর সময় নেই, নতুন করে কোনো প্রশ্ন উত্তর পড়ার সময় নেই। যা পড়েছো টেস্ট পরীক্ষার আগে বা পরে সেগুলোই আবার বারবার রিভাইজ দেবে, ঝালিয়ে নেবে, ঠিক আছে? নতুন করে কোনো ভাবনা চিন্তা করবে না পড়ার, যা পড়েছো সেগুলো পড়েই স্যাটিসফাইড। হ্যাঁ, আমি যা পড়েছি, যা জেনেছি, আমার পরীক্ষা ভালো হবে। পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ড, ওকে? ঘাবড়াবে না, নার্ভাস হবে না, তাড়াহুড়ো করবে না, মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দিবে, অবশ্যই পরীক্ষা ভালো হবে। লেখাগুলো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, এমসিকিউ এসিকিউর প্রশ্ন উত্তর ঠিকঠাক লিখবে, 8-এর 5টায় লেখার চেষ্টা করবে, আর টাইমটাকে সবসময় খেয়াল রাখবে যে এখন কটা বাজে। সব হাত ঘড়ি নিয়ে যাবে, ঘড়ির দিকে খেয়াল রাখবে। যদিও বেল পড়বে, অনেক সময় হয়তো লেখার নিরিখে হয়তো তোমার কানে পৌঁছলো না বা বুঝতে পারে না কখন কটা বেল পড়েছে, ওই জন্য হাত ঘড়িটা অবশ্যই দরকার, ঠিক আছে? যাই হোক, পরীক্ষা দাও। যে প্রশ্নগুলো এখন বলবো, তোমরা কেউ কোথাও যাবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ছেলে মেয়ে এই 2025 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে পরীক্ষা দেবে, যারা বাড়িতে ঘরে বসে পড়াশোনা শুরু করে দিয়েছো, রিভাইজের পর রিভাইজ দিচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আর যে সমস্ত গার্জিয়ান ছেলে মেয়েদের প্রতি সচেতন বা আপনারাও খেয়াল রাখেন কোথায় কোন ইউটিউব চ্যানেলে কোন সাজেশন কে দিচ্ছে, সেগুলো একটু যদি আপনারা দেখে থাকেন, আপনারা আপনার ছেলে মেয়েদের এগুলো একটু বলে দিবেন, ঠিক আছে? বলছি, ছেলে মেয়েদের বলছি, তোমরা কেউ কোথাও যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে আমি কি বলছি। প্রয়োজনে খাতায় লিখে নাও, খাতা কলম বের করে আমার ভিডিওটা চালু করে তোমরা দেখো। আর আমার ভিডিও দেখতে গেলে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল, এটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে, ঠিক আছে? বলছি, খাতা কলম বের করে লিখে নাও। প্রথম অধ্যায়, আজকের ভিডিও শুধু প্রশ্নের মান 8, যে 5টা প্রশ্নের উত্তর লিখবে। আমি এমন প্রশ্ন তোমাদের বলবো, এই প্রশ্নগুলো থেকে 8-এর যে কটা প্রশ্ন থাকবে সব কটাই কমন পড়বে, তার থেকে তোমরা 5টা লিখবে, ঠিক আছে? বলে দিচ্ছি, লিখে নাও, মিলিয়ে নাও যে আদৌ এগুলো পড়েছো কি না। নাম্বার 1, পৌরাণিক কাহিনী কাকে বলে? পৌরাণিক কাহিনী কাকে বলে? কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৌরাণিক কাহিনী কাকে বলে? কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য লেখো। এটা পড়বে প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের জন্য। এরপরে পড়বে মিথ ও লিজেন্ড। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। কি বললাম প্রশ্নটা? মিথ, ময়রসিয়া থ, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। তাহলে পড়বে পৌরাণিক কাহিনী আর পড়বে মিথ ও লিজেন্ড। এই দুটো কোশ্চেনের থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা দেখবে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? তাহলে 3টা প্রশ্ন বললাম। পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায়, কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য, নাম্বার 1। নাম্বার 2, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, নাম্বার 3। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই 3টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমি আশা করি তোমরা পড়েছো, আবার ঝালিয়ে নাও, আবার রিভাইজ দাও, রিভিশন পিরিয়ড তোমাদের এখন। হ্যাঁ, এই 3টা প্রশ্নে ভালো করে দেখো। আশা করি এই 3টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন হলেও তোমরা কমন পাবে। যদি এই 3টে পড়ার পরে তোমাদের হাতে সময় থাকে, তাহলে তোমরা আরেকটা কোশ্চেন একটু দেখে নিতে পারো। জাদুঘরের সংজ্ঞা দাও, জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো, অথবা জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা একটু দেখে নিতে পারো। ক্লিয়ার? আমি যে প্রশ্নগুলো বললাম, এই 3টা বা 4টা প্রশ্ন বললাম প্রথম অধ্যায় থেকে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এই লাস্ট মুহূর্তের, শেষ মুহূর্তের সেরা সাজেশনের এই যে প্রথম অধ্যায়ে 3টা 4টা প্রশ্ন বললাম, এখান থেকেই প্রশ্ন কমন পাবেই পাবে। তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? এরপরে দ্বিতীয় অধ্যায় কি বলছি?
দ্বিতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন পড়বে, তোমাদের এখানে 3টা 4টা পড়তে হবে না। দ্বিতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন পড়লেই এনাফ, একটা হলেও কমন পাবে। নাম্বার 1, মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো, এটা ইম্পর্টেন্ট। নাম্বার 2, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো, বা হবসন ও লেনিনের থিসিস লেখো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন পড়বে, এই দুটো থেকে একটা প্রশ্ন কমন পাবে, মার্কেন্টাইল মূলধন আর হবসন লেনিন থিসিস। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন, এটাকেই বলে লাস্ট মিনিট সাজেশন। মাত্র দুটো প্রশ্ন বললাম, একটা করে অধ্যায় থেকে দুটো প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে 3টা বললাম, আর একটা বললাম সময় থাকলে পড়বে জাদুঘরটা। ঠিক আছে, ওখান থেকে মনে করো 3টা বললাম, পেশাদারি, অপেশাদারি, মিথ, লিজেন্ড, আর বললাম পৌরাণিক কাহিনী। 3টার মধ্যে কমন পেয়ে যাবে, আর যদি সময় থাকে তাহলে জাদুঘরটা একটু দেখে নিতে পারো। কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুটো, মার্কেন্টাইল মূলধন আর হচ্ছে হবসন লেনিন থিসিস, এই দুটোর মধ্যেই তোমরা কিন্তু ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে। এরপর তৃতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, তোমরা খাতায় লিখে নাও। পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো, এটা পড়বে তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়। আর এই প্রশ্নটা যদি পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল এইভাবে যদি প্রশ্নটা না আসে, এই প্রশ্নটাই ঘুরিয়ে কিভাবে আসবে তাও বলে দিচ্ছি। এটা কিভাবে আসতে পারে, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ। কি বললাম, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি উল্লেখ করো, প্রশ্নটা এইভাবেও আসতে পারে। তাহলে প্রশ্ন কীভাবে পড়বে, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, অথবা সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, এই দুটোর থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। পলাশীর যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, আর হচ্ছে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণ, এই দুটো থেকে একটা কিন্তু মানে কমন পড়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, আসতেই পারে এই দুটো থেকে একটা, যে কোনো একটা। এই দুটো পড়ার পর যদি সময় থাকে তাহলে পড়ে নিবে, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে। ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে, মানে রেলপথ। যদি রেলপথ থেকে প্রশ্ন হয় তাহলে পলাশীর বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনাও আসবে না, ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণও আসবে না, যদি রেলপথ থেকে প্রশ্ন হয়। আর যদি রেলপথ না আসে তাহলে পলাশীর ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, অথবা ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণ, এর মধ্যে কমন পাবে। আরেকটা প্রশ্ন একটু দেখে নেবে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। গ্যারান্টি আমি যে 3টা প্রশ্ন বললাম, এই 3টা থেকে তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবে। হয় পলাশী ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, যদি এটা আসে তো ভালো, যদি এই প্রশ্নটা পরীক্ষা না পাও তাহলে এর পরিবর্তে হয় রেলপথ বা চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি, গ্যারান্টি এই 3টার মধ্যে একটা পাবে। আর পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, এর সঙ্গে অথবা দিয়ে বলছি আমি সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, এই দুটো কিন্তু মানে কখনোই দুটো একসঙ্গে আসবে না, দুটোর মধ্যে কিন্তু একটা। তাহলে এখান থেকে ধরে নাও একটাই, এখান থেকে ধরো একটা, যে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, অথবা পলাশীর সঙ্গে বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, এই দুটো থেকে একটা, আমি একটা ধরছি এখানে। আর ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল এইটা, আর চীনের উপর আরোপিত অসম চুক্তি, গ্যারান্টি এই 3টা থেকে হয় পলাশীর যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, না হলে রেলপথ, না হলে চীনের উপর আরোপিত অসম চুক্তি, গ্যারান্টি
এই তিনটা প্রশ্ন থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা কমন পাবেই পাবে। শেষ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন। ক্লিয়ার? তোমরা লিখে নাও, আজকে ডেট বলে দিচ্ছি, আজকে 22 তারিখ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমি তোমাদের বলে দিচ্ছি, এই তিনটা থেকেই তোমরা কমন পাবে। গেল। এরপরে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আমি দুটো প্রশ্ন বেশি গ্যারান্টি দিয়ে বলবো। এক, ভারতে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। ভারতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায়, এটা কেন বলছি, কোন যুক্তিতে? যেহেতু এই চতুর্থ অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে 2024-এ এসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিবর্তে যদি এবার প্রশ্ন হয়, তাহলে রাজা রামমোহন রায় কিন্তু 1 নম্বরে কমন। ঠিক আছে? এই যুক্তিতে রাজা রামমোহন রায় কিন্তু আমি সাজেশনে দিয়েছি। এখন রাজা রামমোহন রায় যদি পরীক্ষায় না আসে, যে গতবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসছে, এবার রাজা রামমোহন রায়টা যদি না আসে, তাহলে রাজা রামমোহন রায়ের পরিবর্তে তোমাদের পড়তে হচ্ছে মুসলিম সমাজের অগ্রগতিতে শের সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন। মুসলিম সমাজের অগ্রগতিতে শের সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন কিন্তু 2 নম্বরে কমন। আলিগড় আন্দোলন, এই অধ্যায় থেকে আমি 3টা প্রশ্ন বলবো। কি কি বলবো? রাজা রামমোহন রায়, আলিগড় আন্দোলন, 3 নম্বরে বলবো চীনে 4th মে আন্দোলনের বিভিন্ন কারণ। চীনে 4th মে আন্দোলন মানে 4ঠা মে, চীনের 4ঠা মে আন্দোলনের বিভিন্ন কারণ। চীনের 4th মে আন্দোলনের বিভিন্ন কারণ। গেল 3টা। চীনের 4th মে আন্দোলনের বিভিন্ন কারণ, রাজা রামমোহন রায় আর আলিগড় আন্দোলন, 3টা থেকে একটা পাবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকেও 3টা প্রশ্ন বলবো। 1, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন, এই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন যদি পরীক্ষায় না আসে, তাহলে এর পরিবর্তে কমন কি? 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের ত্রুটি কী ছিল? তাহলে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন আর মরলে মিন্টো, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। মরলে মিন্টো আসলে মন্টেগু চেমস্ফোর্ড আসবে না, আর মন্টেগু চেমস্ফোর্ড আসলে মরলে মিন্টো আসবে না। তাহলে মরলে মিন্টো আর হলো মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন, দুটোর মধ্যে একটা আসার চান্স রয়েছে। আর একটা তোমরা একটু দেখে নেবে, সেটা হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। রাওলাট আইন, তাহলে 3টা আইন বলে নেই, মরলে মিন্টো আইন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন আর রাওলাট আইন, 3টার মধ্যেই কমন পাবে। কী কী বললাম? মরলে মিন্টো সংস্কার আইন 1, নাম্বার 2 মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন 2, 3 রাওলাট আইন। এই মরলে মিন্টো, মন্টেগু আর রাওলাট, 3টার মধ্যে একটা কমন পাবেই পাবে। একেই বলে লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে? অনেকে তোমরা কিন্তু টেস্টে পড়েছিলে বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও, বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব, এই দুটো তোমাদের পড়া আছেই। ঠিক আছে? এরপরে ষষ্ঠ অধ্যায়, কি বলবো? ষষ্ঠ অধ্যায় থেকেই বলে দিচ্ছি। ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের সবথেকে কমন কোশ্চেন আমি এখান থেকেও 3টা বলবো, কিন্তু 3টার মধ্যে 2টো বলবো একদম গ্যারান্টি। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এটা পড়বে 1 নম্বরে কমন ষষ্ঠ অধ্যায় থেকে। এর পরিবর্তে প্রশ্ন হতে পারে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের কারণ কী ছিল, এই আন্দোলনের গুরুত্ব লেখো। ভারত ছাড়ো আন্দোলন, এবার ষষ্ঠ অধ্যায় থেকে 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু আর ভারত ছাড়ো আন্দোলন, এই দুটোর মধ্যেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে? এই দুটো পড়ার পর যদি একটু সময় থাকে তোমাদের, তাহলে তোমরা একটু দেখে নেবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল। তাহলে 3টা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত ছাড়ো আন্দোলন আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। কিন্তু তোমরা কিন্তু দুটোই বেশি করে পড়ো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অথবা ভারত ছাড়ো আন্দোলন।
ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব। এই ভারত ছাড়ো আন্দোলন যদি প্রশ্ন পরীক্ষায় হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবে না, আর নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রশ্ন হলে ভারত ছাড়ো আসবে না। ভারত ছাড়ো আর নেতাজি সুভাষচন্দ্র বসু 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নেবে তোমরা। আর সময় থাকলে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দেখে নেবে, কিন্তু ইম্পর্টেন্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আর ভারত ছাড়ো, গ্যারান্টি দিলাম এই দুটোর মধ্যে। এরপরে সপ্তম অধ্যায় থেকেও দুটো কোশ্চেন গুরুত্ব দেব। সপ্তম অধ্যায় থেকে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। সুয়েজ সংকট গেল। বার্লিন সংকট বলতে কি বোঝো? বার্লিন সংকট বলতে কি বোঝো? এই সংকটের বিবরণ দাও, এই সংকটের বিবরণ দাও। তাহলে সুয়েজ সংকট আর বার্লিন সংকট, আরও একটা সংকট বলবো তোমাদের, সেটা হচ্ছে কোরীয় সংকট। কোরীয় সংকটের বিবরণ দাও। হ্যাঁ, তাহলে কি বললাম? সুয়েজ সংকট, বার্লিন সংকট আর কোরীয় সংকট, এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই তিনটাই ভালো করে পড়বে, ঠিক আছে? তিনটাই ভালো করে পড়বে তোমরা। আর যদি সময় থাকে তাহলে দুটো একটু দেখে নিও। হ্যাঁ, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? আর একটা হচ্ছে প্যালেস্টাইন সমস্যার কারণগুলি কি? আরব ইসরায়েল যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্যালেস্টাইন সমস্যা এটা একটু দেখে নেবে, কিন্তু গুরুত্ব দিলাম তিনটা: সুয়েজ সংকট, বার্লিন সংকট, কোরীয় সংকট। এই তিনটে সংকটের মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। যদি তিনটে সংকটের মধ্যে একটাও না আসে তাহলে হয় প্যালেস্টাইন সমস্যা আসবে, নাহলে জোট নিরপেক্ষ নীতি আসবে, গ্যারান্টি। কিন্তু সংকট ওই তিনটে থেকেই কমন পড়বে, ঠিক আছে? এরপরে আসছে লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায় প্রশ্নের মান 8। তোমরা লিখে নাও খাতায়। নাম্বার 1, উপনিবেশিকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো। এটা 1 নম্বরে পড়বে, ইম্পর্টেন্ট। নাম্বার 2, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও অগ্রগতি এবং গুরুত্ব উল্লেখ করো। এই দুটোর মধ্যেই তোমাদের কমন পড়বে অষ্টম অধ্যায়ের। একটা হচ্ছে লিখে নাও খাতায়, উপনিবেশিকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য, এটা পড়বে 1 নম্বরে অষ্টম অধ্যায় থেকে। 2 নম্বরে পড়বে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য, অগ্রগতি ও গুরুত্ব, ঠিক আছে? এই দুটো পড়বে। এই দুটো পড়ার পরে তোমরা যদি মনে করো আর একটা প্রশ্ন একটু দেখে নিবে, সেই প্রশ্নটাও বলে দিচ্ছি। হ্যাঁ, লিখে নাও খাতায়। স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় টোটাল 8টা প্রশ্ন কমন পড়বে। এই 8টার মধ্যে তোমাদের পরীক্ষায় লিখতে হবে 5টা। আমি মুখ দিয়ে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় সিরিয়াল 8টা প্রশ্ন কমন পাবে। 8টার মধ্যে তোমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর লিখে বাড়িতে আসবে। আর এমসিকিউ 24টা, এসএকিউ 16টা লিখবে। ক্লিয়ার? একেই বলে লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন, 100% গ্যারান্টি। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকেই তোমরা যে কোনো 5টা প্রশ্ন উত্তর লিখবে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষায়, ঠিক আছে? এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার সঙ্গে কথা বলতে চাও বা সাজেশন সরাসরি কপি আমার কাছ থেকে নিতে চাও, বিশেষ করে যারা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা কোচবিহার ডিস্ট্রিক্টের বাইরে রয়েছে তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো তোমরা সংগ্রহ করো, এই ভিডিওগুলো দেখো। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলি অনুযায়ী একটু পড়ে নাও। আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দেবে ইতিহাস, এবং 8এর যে কোনো 5টা, আমি যে প্রশ্নগুলো বললাম যে কোনো 5টা এখান থেকে লিখতে পারবে।
ঠিক আছে? এবং পরীক্ষার পরে তোমরা কমেন্টস বক্সে জানাবে স্যার আপনি ফেব্রুয়ারি মাসের 22 তারিখে যে লাস্ট মিনিট সাজেশনটা দিয়েছিলেন ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে 8 নাম্বারের আমরা 8টাই কমন পেয়েছি, এই 8টা থেকে আমরা 5টা লিখেছি। ঠিক আছে? যদি এটা কমেন্টস করে আমাকে জানাতে পারো বা পরীক্ষা ভালো হয়েছে কথা বলতে পারো, তাহলে আমার আজকের এই পরিশ্রম সার্থক হবে। ঠিক আছে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।